মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল, কলিং বেল, কলিং বেল, কলিং বেল, কলিং বেল। কি অবস্থা ভাইয়া, কেমন আছেন? ভালো ভালো আছি। এত সুন্দর এত সুন্দর পবিত্র একটা জায়গা, একটা ফুলের বাগানে ঢুকেই। হ্যাঁ ভাইয়া, আমার দোকানটা তো ফুলের বাগানই। মানে আসলে এত সুন্দর সুন্দর কালারফুল ড্রেস এবং এত সুন্দর ডিজাইন, মানে ঢুকলে তো আসলে মনটা ভালোই হয়ে যাবে, বুঝেন না? সব কালার আছে, এত কালারফুল। কিন্তু আমার মনটা খারাপ হয়ে গেছে। কেন ভাইয়া, মানে মন খারাপ কেন হলো? কোনো সমস্যা? এই যে এত সুন্দর একটা ফুলের বাগান, এই ফুলের বাগানে যখন মসজিদের মতো একটা মহিষ ঢুইকা হাঁটাচলা করবে, তখন ফুলের বাগানটার অবস্থা কি হইতে পারে আপনি একবার বুঝছেন? ভাইয়া আমার মনে হয় যে আপনি একটু ভুল করছেন। মানে মজিদ ভাইয়া কখনোই আমার দোকান নোংরা করে না। মানে উল্টা মজিদ ভাইয়া আমাকে বলে যে আমার কিভাবে ডেকোরেট করা উচিত, আমার দোকানটা কিভাবে আমি পরিষ্কার রাখবো, কিভাবে নতুন নতুন ইনোভেটিভ আইডিয়া দেয় উনি আমাকে, যে কিভাবে আমি আমার দোকানটাকে আরো সুন্দর করতে পারি, আমার ড্রেসগুলোকে আরো ফুটিয়ে তুলতে পারি। ভাইয়া উনি কখনোই আমার দোকান নোংরা করে না। তাই না? হ্যাঁ, মসজিদ তো হইতেছে একটা খ্যাত। ও স্পনার লুঙ্গি পরে কেন এত সুন্দর করে দোকানের ভিতরে ঢুকবো? ভাইয়া আমার কাছে মনে হচ্ছে যে আপনি আসলে অনেক ভুল করছেন। মানে হ্যাঁ ভাইয়া, আমি এটা মানি যে আসলে ড্রেসিং সেন্স থাকাটা অনেক জরুরি। মানে যেহেতু আমিও একজন ফ্যাশন ডিজাইনার, আমি অনেক সুন্দর সুন্দর ড্রেস ডিজাইন করি, এগুলো নিয়ে অনেক বেশি গবেষণা করি, পড়াশোনা করেছি। সো আমার কাছেও আসলে ড্রেসটা ডিজাইনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কিন্তু ভাইয়া মানুষের ড্রেসটাই কিন্তু আসলে মোস্ট ইম্পর্টেন্ট থিং না, মানুষের ইনার বিউটিটা হচ্ছে আসল জিনিস। ঠিক আছে, মানে আপনি একটা মানুষের ড্রেস দিয়ে আপনি তাকে জাজ করতে পারবেন না ভাইয়া। হ্যাঁ হতে পারে যে মজিদ ভাই অনেক খারাপ খারাপ ড্রেস পরছে বা হয়তো বা আপ টু ডেট থাকছে না, কিন্তু তার মানে এইটা না যে উনি খারাপ। মজিদ ভাইয়ের মতো ভালো মানুষ আমি কখনোই দেখি নাই ভাইয়া। আর আপনি হুট করে একটা মানুষের ড্রেস নিয়ে তাকে বাজে কথা বলবেন? আর এরকম অনেক মানুষ আমি নিজে দেখেছি ভাইয়া, যে অনেক সুন্দর সুন্দর ড্রেস পরা থাকে, মানে ভিতর দিয়ে বাইরে দিয়ে একদমই ফিটফাট আর ভিতর দিয়ে কিছুই নাই, ভিতরে মানুষের যে একটা মনুষ্যত্ববোধ সৌন্দর্য থাকে সেটা নাই। আচ্ছা একটা কথা বলি, আপনি মাইন্ড করেন না যে আপনি সবসময় এরকম শার্ট প্যান্ট পরে থাকেন, আপনি ওনার থেকে অনেক বেশি স্মার্ট, কিন্তু ভাইয়া আপনি কি করেন বলেন তো? সারাটাক্ষণ এলাকায় টই 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 করে ঘুরে বেড়াবেন, আর এর কথা ওকে ওর কথা একে, খালি কথা লাগালাগি করেন। এগুলো তো ঠিক না, তাই না? এই যে আপনি প্রত্যেকটা দিন আমার দোকানে আসবেন, এসে আপনি মজিদ ভাই সম্পর্কে আমাকে একটার পর একটা ভিত্তিহীন বাজে কথা বলবেন। কেন ভাইয়া? মজিদ ভাই তো আমার দোকানে প্রতিদিন আসে, উনি তো আপনার সম্পর্কে একটা বাজে কথা বলে না, অথচ আপনি এত ভালো একটা মানুষ সম্পর্কে খালি রটনা রটায় বেড়ান। এই যে এই যে আপনি আরেকটা কথা ভুল বললেন। হ্যাঁ, আপনি কি হাতেম তাইরে চিনেন? হাতেম তাইর সিনেমার নাটক দেখছেন? হাতেম তাই সারা জীবন মানুষের উপকার করছে, আমি উপকার করে বেড়াই, তাই আমার এই যে বিভিন্ন জায়গায় টই টই করে বেড়াইতে দেখেন। হ্যাঁ, আর মসজিদ লুঙ্গি পরে আপনার এই দোকানে আসবে কেন? ওই রাস্তায় গিয়ে চা খাইবো, চায়ের দোকানে স্পন করে বসবে, এখানে কেন সেটা বলেন। সেটাই আমার দুঃখ, সেটাই আপনাকে আমি বুঝাইতে আইছি। দাঁড়ান ভাইয়া, হাতেম তো দেখি নাই, টিভিতেও দেখি নাই, সিনেমাতেও দেখি নাই, কিন্তু বাস্তব জীবনে এই আসল হাতেম তাইকে দেখে আমি আসলেই অবাক। হাতেম তাইকে আসলে এরকম ছিল? এরকমই ছিল। ওই যে সেদিন আমাকে বুয়ার বাচ্চাটা হারাই গেল, 3.5 ঘন্টা লাগে আমি খুঁজে বাই করছি। মসজিদ দিলে জীবনে এই কাজটা করতো? ভাইয়া মজিদ ভাইও এরকম করতো। এই যে আমি একটা মেয়ে, এত অসহায় একটা মেয়ে, আমার দোকানটাকে কিভাবে করে
মানে আমি তো নদীতে পড়ে যেতাম যদি মজিদ ভাই আমাকে হেল্প না করতো। মজিদ ভাইয়া আমার দোকানে প্রত্যেকটা দিন আসছে, একদম যখন থেকে আমি দোকানটা ভাড়া নিছি উনার এত গুরুত্বপূর্ণ কাজ বাদ দিয়ে উনি আমার দোকানে প্রতিদিন রুটিন করে আসে। এই যে আপনি সিসি ক্যামেরা চিনেন, এই যে সিসি ক্যামেরা, এই যে আমি চারিদিকে সবসময় চোখ রাখি আপনার দোকানে কে আইলো কোন কে গেল, মসজিদ কখন এসে ঢুকলো, স্পনার লুঙ্গি পরা সব খবর আমি রাখি। এই যে লোকজন পাঠাইতেছে কে, আমি। হ্যাঁ, আর আপনি আমারে বকা দিতেছেন আর মসজিদের সুনাম করতেছেন। মসজিদ কি? মসজিদ তো একটা খ্যাত। মসজিদ কই চুল কাটে আপনি জানেন? ওই যে আমাকে এই রাস্তার মোড়ে একটা বট গাছ আছে না, বট গাছের নিচে একটা চেয়ার পাইতে রাখে উনি চুল কাটে, আর আমি কাটি এসি সেলুনে। হ্যাঁ, মসজিদ একটা খ্যাত, এটা আপনি মাথায় রাখেন। মসজিদ আসলেই একটা খ্যাত। মানে ওর সাথে আমি একটু পারিবারিক কিছু বিষয় নিয়ে একটু শেয়ার করতে চাই। কোথায় ওই আরুণ কোথায়? তুমি আর আমি কথা বলবো সেখানে পারুল কোথায় বুঝলাম না। না মানে আসলে আমি তো এই কথা বলবো মানে একটু পারিবারিক বিষয়ের কথা, মানে ওই সবার সাথে সবার সম্পর্ক নিয়ে কথা। আসলে আমি যাচ্ছি যে কথাটা খালি আমার আর তোর মধ্যেই থাক, আমি আগে শেয়ার করি তোর সাথে। বলো ভাইয়া, পারুল বাসায় নেই। আচ্ছা, না মানে তেমন কিছু না, বিষয়টা হচ্ছিল যে দেখ আমাদের এই পরিবারে আমরা সবাই একরকম ভাবে বড় হয়েছে, সবাইকে চেষ্টা করেছি একই রকম মানসিকতায় গড়ে তুলতে। মানে একান্নবর্তী পরিবারের যে বাঁধনটা সেটা আমরা শক্ত হাতে ধরে রেখেছি। একান্নবর্তী পরিবারে না একটি জিনিস থাকে যে সবার সাথে সবার এক ধরনের সহমর্মিতা থাকতে হয়, এক ধরনের অ্যাডজাস্টমেন্ট থাকতে হয়। তো হয়েছে কি, আমার মনে হচ্ছে যে পারুল তো অন্য একটা পরিবার থেকে এসছে, ও হয়তো আমাদের সবাইকে ঠিক মতো বুঝে উঠতে পারছে না। তুই অন্য কোনো ভাবে নিস না, এটা পারুলের দোষ না, আসলে আমাদের পরিবারেরই সবার উচিত ওর সাথে একটু অ্যাডজাস্ট করে নেয়া। না ভাইয়া, এতগুলো মানুষ তো আর, ব্যাপারটা আমার মনে হয় পারুলকেই অ্যাডজাস্ট করা উচিত। সবার সাথে যখন ঝামেলা হচ্ছে সবাই তো অ্যাডজাস্ট করতে পারবে না। আমার মনে হয় পারুলেরই দায়িত্ব হচ্ছে সবাইকে অ্যাডজাস্ট করা। না আমি কিন্তু সে কথাটা বলছি না। দেখ মানে আমার সন্তানরা মানে লিপি, ইসাক, পারভেজ, ওরা তো আসলে বড় হলেও ওরকম ম্যাচিউর হয়ে ওঠেনি। ওদের আচার আচরণে, ওদের কার্যক্রমে অনেক সময় ছেলে মানুষই ভুল থাকে, আছে আমি জানি। আমি তো বাবা হিসেবে আসলে ওদেরকে কখনো শাসন করিনি, এটা আমার ব্যর্থতা। পারুল ওদের মার মতো, পারুল তো শাসন করবেই। এবং হ্যাঁ, তা তো অবশ্যই। কি হয়েছে ভাইয়া বলো তো, আমি কিছুই বুঝতে পারছি না। না মানে আসলে হয়েছে কি, দেখ ওই যে ওই ইসাক, ও তো ছোটবেলা থেকেই তো একটু দুর্বল। সেটা কিন্তু আমরা জেনে শুনে ওকে একটা ব্যবসায় ঢুকিয়ে দিয়েছিলাম, এই আশা ছিল যে আস্তে আস্তে হয়তো একটু রেসপন্সিবল হবে। হয়েছে কি, ওই যে আমরা যে এই ব্যবসায় ওকে আমাদের কমন ফান্ড থেকে নিয়মিত টাকা দিচ্ছি, লস হবার পরেও, এটা বোধহয় ঠিক করছে কিনা আমি জানি না। মানে এতে করে আমি জানি না ওর মানসিক দুর্বলতা কাটতে সাহায্য হচ্ছে না আরো ক্ষতি হচ্ছে, আসলে আমি বুঝে উঠতে পারছি না। পারুল সেই বিষয়টা নিয়ে একটু বলছিল, এটা আমরা ঠিক করছি কিনা জানি না, কিন্তু আমার আশা ছিল যে ব্যবসায় একটু কিছুদিন যদি কাটায় হয়তো দুর্বলতাটা কেটে যাবে। এই জন্য আমরা এই মাসওয়ারাটা দিচ্ছিলাম। অবশ্য তোর মতামতের ভিত্তিতে এটা দেওয়া হচ্ছিল, কিন্তু পারুল বোধহয় ব্যাপারটা পছন্দ করছে না। মানে সে কারণে হয়েছে কি, ইসাক না এখন আরো বেশি হেল্পলেস মনে করছে নিজেকে। মানে আমি যে এখন কি করবো আমি না আসলে বুঝে উঠতে পারছি না। আমি খুবই দুঃখিত ভাইয়া। আমি অবশ্যই পারুলের সাথে ব্যাপারটা নিয়ে কথা বলবো।
না না মানে কোনো কিছু যেন অতিরিক্ত না হয়ে যায়। তুই এই ব্যাপারটা বুঝিয়ে নিতে গিয়ে আবার এমন কোনো কিছু করে বসিস না যাতে আসলে সংকটটা না কমে আমি বেরিয়ে যাই। ভাই, আপনি আমাদের আমিন পরিবারের বড় ছেলে ইসাক আমিন, চশমা পরে এরকম 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 করে হাঁটে, হ্যাঁ, আস্তে 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 কথা বলে, ওনাকে কি দেখেছেন? হ্যাঁ দেখেছি। ছোট ছোট চুল দেখেছেন? হ্যাঁ দেখেছি। কোথায়? এই তো সামনে গলি। আমাকে একটু নিয়ে যাবেন? ওনাকে বাসায় খুঁজতেছে, আমি সারা দিন ধরে খুঁজতেছি ভাই, একটু নিয়ে যান না আমাকে ওনার কাছে। ও আচ্ছা আসেন। বস, গেটে পাইছি বস। এই, এখানে ইসাক ভাই কই? আপনারা কি আমার ইসাক ভাইকে দেখছেন? চশমা পরে, হ্যাঁ, এরকম 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 করে হাঁটে। বয়লারটা পাইছিস তুই? এরকম এরকম করে হাঁটে, আপনি দেখছেন? বয়লার পাইছিস তুই? এটা এই সামনে গলিতে দাঁড়া ছিল। এই দাঁড়ায়, এই গায়ে হাত দিচ্ছেন কেন? ভাই কি বলে শোন। কি দরকার ভাই? কি কারে খোঁজেন? আমি ইসাক ভাইকে খুঁজতেছি, আমিন গং পরিবারের বড় ছেলে ইসাক ভাইকে। আচ্ছা ইসাক ভাই আছে, ইসাক ভাই মালটা বাইর করতে। ইসাক ভাই, এই 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 চুপ, একদম মাইরালাম। চুপ, আলু দেখ দেখ দেখ, চুপচাপ দেখ। চাপো তুমি এদিকে। চাকু ঢুকাবো না, দেখ চেক করবো বস। তাদের চেক করবে, টাইম নাই। ধরেন। টাকা পয়সা দেখ কি আছে। আপনারা কি করছেন? তোমার আদর করি মাম্মা। আমার গাড় বাচ্চা দেবো নাকি বস? ফুল শার্ট প্যান্ট সব ভালো লেগে গেছে ওর, সব ওই এত সুন্দর কে ওর লয়ে যাবো আজকে। ওই ওর স্যান্ডেল খুলে তুই পর। এই এই বস আমার কষ্ট করা লাগবে না। এই 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 আমি দিচ্ছি আমি দিচ্ছি আমি দিচ্ছি আমি খুলে দিচ্ছি আমি খুলে দিচ্ছি আমি খুলে দিচ্ছি আমি 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 খুলে দিচ্ছি। চাকুরা চাকু, হ্যাঁ চাকু, আমি খুলে দিচ্ছি। বস চশমাটা দেখেন তো বস। পালা এলো ফগিনি চশমা পরি না, পালা পালা পালাতে গেছি বেটা, পালা। ভাই ভাই, আমার চাকরি থাকবে না ভাই, আপনি আমার মেমোরি কার্ডটা দিয়ে দেন। ওখানে কিন্তু আমার সবকিছু লিপিবদ্ধ করার সবকিছু আছে, ওটা না থাকলে আমার চাকরি থাকবে না, আমি মৃত মানুষের মতো হয়ে যাবো। আপনি আমার মেমোরি কার্ডটা দিয়ে দেন ভাই, প্লিজ, আপনি আমার মেমোরি কার্ডটা দিয়ে দেন ভাই। মেমোরি কার্ডটা দিলে তোর এই প্যান্টটা দেওয়া লাগবে, দিবি? না না না, শুধু মেমোরি কার্ডটা দিয়ে দেন ভাই, ভাই শুধু মেমোরি কার্ডটা দিয়ে দেন। মুরগি খুব মুরগি হয়ে গেছে, ধর মেমোরি কার্ডটা দিয়ে দেন, জলদি দিয়ে দে, জলদি দিয়ে দে। প্যান্ট শার্ট সব লইছিস? সব লইছিস? ওকে ওকে ভাই, চল এই চল। হ্যাঁ বাই বাই। আমার ইচ্ছা আমি রাস্তায় রাস্তায় হাঁটি। তোমার ইচ্ছা তুমি রাস্তা রাস্তা হাঁটবা মানে? সরকার রাস্তা বানিয়েছে জনসাধারণের হাঁটার জন্য, চলার জন্য। আমি হচ্ছি একজন নাগরিক, জনসাধারণ। আমার ইচ্ছা হয়েছে রাস্তা রাস্তায় হাঁটবো, সেটার কৈফিয়ত আমি তোকে দিব না। সরকার ল করছে প্রত্যেকটা মানুষের নিজ নিজ বাসায় রাতে ফেরত যাইতে হবে, কিন্তু বাসায় যাও না রাতে। আমার ইচ্ছা করে না, তাই আমি বাসায় যাই। সে তোমার ইচ্ছা, কি বাসায় গেলে কি প্রবলেম? ওটা একটা যুদ্ধক্ষেত্র, সেই যুদ্ধক্ষেত্রে আমি পরাজিত সৈনিক হয়ে থাকতে পারবো না। পরাজিত সৈনিকদের মতো তো বাইরে ঘোরাঘুরি করতেছো। আমি বাইরে এসেছি প্রস্তুতি নিয়ে। যখন আমি পুরোপুরি তৈরি হব, তখন আমি যুদ্ধক্ষেত্রে গিয়ে শত্রুকে পরাহত করব। সাহসী সৈনিকদের মতো যুদ্ধে জয়েন করো। যখন যুদ্ধ চলে এই টাইমে যদি প্রস্তুতি নিতে বাইরে আসো, তাহলে মানুষ কি বলবে? বাসায় যাবো। বাসায় তোমার যেতে হবে, তুমি না গেলে তো আমরা উইক হয়ে যাবো, আমরা দুর্বল হয়ে পড়বো। আমাদের পক্ষে তো ভারী দরকার, তাই না? আমাদের পক্ষে সৈনিক দরকার। আসো।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত রাস্তায়। আচ্ছা তুই কি ক্লাস 8-এ পড়া একটা বাচ্চা ছেলে? এভাবে কেউ রাগ করে বাড়ি থেকে চলে যায়? হ্যাঁ, এরকম বাচ্চামি করার মানে কি? এসব অ্যাটিটিউডের মানে কি তুই আমাকে বুঝিয়ে বল। যাবো, মাত্র বাসে আসছি, তুমি এখনই। তুই আবার মাঝখানে কথা বলিস না, এক চট দিয়ে তোর সব দাঁত ফেলে দেবো। যাই এখান থেকে। এই তুই এ কদিন ঠিক মতো খাওয়া দাওয়া করেছিস? কি খেয়েছিস তুই? মুখ তো শুকিয়ে একেবারে আমসি হয়ে গেছে। রাতে ঠিক মতো ঘুমাসনি? বল আমাকে, বল তুই ঠিক মতো খেয়েছিস কি না? কি খেয়েছিস বল আমাকে, লিস্ট কর। আমার খাওয়া দাওয়া করা লাগেনি, হাওয়া খেয়েছি রাস্তায় রাস্তায়। কোথায় ছিলি এতদিন? হ্যাঁ, একটু বলো তো। বুঝলাম না, কোথায় ছিলি? যেখানে থাকবার সেখানে ছিলাম। এ বাড়িতে তো আর থাকার পরিবেশ নেই, হাওয়া হয়ে গেছে, তাই গাছের নিচে থেকে থেকে হাওয়া লাগিয়েছি গায়ে। এটা হলো একটা ভালো কথা বলেছিস। গাছের নিচে থাকার মজাই কিন্তু আলাদা। আমি যারা আমতে গেলাম না, আমি তো মোবাইল টোবাইল বন্ধ করে সব প্রকৃতি দেখলাম, সমুদ্র দেখলাম, গাছ দেখলাম, চাঁদ দেখলাম, ফানুস দেখলাম, বুঝছিস? ফানুসগুলো যখন ছাড়লো মনে হয় যে হাজার হাজার মানে আলোকসজ্জা বোধ হয় ওই তারাগুলো কাছে যাচ্ছে। প্রকৃতির উপর কোনো কথা থাকতেই পারে না। বা একটা চার দেয়ালের মাঝখানে থাকা তো একটা বোরিং। ওই যে তোর কি যেন বাঁশ নৃত্য হয় না, আর তারপরে যে জল নৃত্য, বাঁশ নৃত্য, ওদের একটা গান ছিল। চার দেয়ালের মাঝে বোরিং এর থেকে বড় বিষয় হচ্ছে কিছু কিছু মানুষের জন্য এই চার দেয়ালে বসবাস করাটা পুরোপুরি অযোগ্য হয়ে যাচ্ছে। রাইট, মানুষের